দুইটা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্য। 8 এবং ক্লাস 9-এর খুব বেশি ক্ষতি হবে। বছরের 2 মাস পার হলেও অনেক শিক্ষার্থীর হাতেই 2-1টি বই, জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। বাধাই মিশনের সংকট বলছে এনসিটিভি, টেন্ডারে দিতে দেরি, দাবি মুদ্রণ সমিতির। চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক। নামকা বাস্তে সভা, সেমিনার, সিনেমা বানিয়ে হাতিয়েছে অর্থ। অসঙ্গতি থাকায় সব প্রকল্প স্থগিত। নতুন নতুন বাজার ধরতে মরিয়া পোশাক ব্যবসায়ীরা। চলতি অর্থ বছরের 7 মাসে অপ্রচলিত দেশে রফতানিতে রেকর্ড। চীন মার্কিন অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে চায় বাংলাদেশ। এবং গঙ্গার পানি চুক্তি পর্যালোচনায় কলকাতার বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকের আগে করবেন ফারাক্কা ব্যারেজ পরিদর্শন। অভিন্ন নদীর ন্যায্য পানির দাবি জানাবে ঢাকা। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জা লাহবিব। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের চলমান সংস্কারের প্রতি ইইউ এর পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ইইউ কমিশনার। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জা লাহবিব। সাক্ষাতে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এ সময় লাহবিব ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন, জানান অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। বলেন সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ। এরপর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন হাজ্জা লাহবিব। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ শুরু থেকেই উদারতার পরিচয় দিয়ে আসছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। Today, I'm pleased to announce a new aid package worth over 68 million euros in humanitarian aid. This package will support the Rohingya refugees in Bangladesh as well as in the broader region. I welcome the high-level conference proposed by the Chief Advisor Yunus. It is a timely opportunity to discuss how to best address this crisis. এছাড়াও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধে সরকারের সাম্প্রতিক সাফল্যের প্রশংসাও করেন ইইউ কমিশনার। শাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যে নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে তত সংকটে পড়বে দেশ। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ছাত্রদের নতুন দল প্রসঙ্গে বলেন, নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কবে তা নিয়ে সরকার সময়সীমা দিলেও বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি জানিয়ে আসছে। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, এর আগেও নির্বাচন সম্ভব। ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে ততই দেশের ক্ষতি হবে বলে দাবি তার। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে কি প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আমির খসরু বলেন, রাজনীতিতে নতুন দলের আগমন স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোন দল নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে চাইলে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার
অধিকার আছে তাদের কথাগুলো বলার। এর আগে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শহীদদের নিয়ে কোনো রাজনীতি নয়, বরং শহীদ পরিবারের পাশে থাকা মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় ঢাকা লেডিস ক্লাবের শহীদ পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় আন্দোলনে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোনোভাবেই শহীদদের আত্মত্যাগ বিনষ্ট হতে দেওয়া হবে না এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া জামায়াতে ইসলামী আজীবন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানান জামায়াতের আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবারভুক্ত, আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন। বছরের 2 মাস পার হলেও অনেক শিক্ষার্থীর হাতে মাত্র 2-1টি বই। ফুল সেট বই না পাওয়ায় জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। বাঁধাই মেশিনের সংকট আর শ্রমিকরা নোট গাইড বাঁধাইয়ের কাজে বেশি মনোযোগী হওয়ায় সব বই পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে এনসিটিবি। তবে মুদ্রণ শিল্প সমিতি বলছে, কিছু বইয়ের টেন্ডারে দেরি হওয়ায় ছাপার কাজ এখনও শেষ হচ্ছে না। সেলিম আহমেদের ছবিতে শাকির আহমেদের রিপোর্ট। চলছে বছরের ৩য় মাস। সিলেটের কাকড়দিয়া তেরাতল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে মাত্র 2টি বই, বাংলা আর ইংরেজি। আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে 3টি বই, বাংলা, ইংরেজি ও গণিত। আমরা 2টা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। মোবাইল বা ল্যাপটপে দেখতে পারি না, কারণ চোখে সমস্যা করে, আর সবার ঘরে থাকেও না। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্যই। শুধু সিলেট নয়, বেশ কয়েকটি জেলায় এখনো পৌঁছায়নি সব বই। এনসিটিভির তথ্য বলছে 40 কোটির মধ্যে 5 কোটি বই স্কুলে পৌঁছায়নি। অনেক স্কুলেই জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। 8 এবং ক্লাস 9-এর খুব বেশি ক্ষতি হবে, আর বাকি বইগুলো আমরা মোটামুটি পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও এনসিটিভি চেয়ারম্যানের দাবি, অধিকাংশ ক্লাসের শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে 90% বেশি বই। ছাপানোর কাজটা হয়তো হয়ে যাবে, কিন্তু বাধাই করার কাজটা হয়তো আরও 3-4 তারিখ লাগতে পারে। তাই বই ছাপার প্রকৃত অবস্থা দেখতে ছাপাখানায় সময় সংবাদ। রাজধানীর মাতোয়াইলের প্রেসগুলোতে এখন ছাপা হচ্ছে দাখিল নবম শ্রেণীর বই। মুদ্রণ, বাধাই ও আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া শেষে কবে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে এখন সেটি দেখার বিষয়। ছাপা শেষে বাধাইয়ের জন্য স্তূপাকারে রাখা হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই। এনসিটিভি বলছে, অটোমেটিক বাঁধাই মেশিনের সংকট আর নোট গাইড বাঁধাইয়ে বেশি মজুরি পাওয়ায় পাঠ্য বইয়ের কাজ করছেন না শ্রমিকরা। বাজারে যখন দেখা যায় যে তার মজুরি নোট গাইডের বাধাইকারী হিসেবে বাধাই করার জন্য যখন তার মজুরি বেশি হয়, তখন সেদিকে সে ছুটে যায়। তবে মুদ্রণ শিল্প সমিতি বলছে, কিছু বইয়ের টেন্ডার দেরিতে হওয়ায় ছাপার কাজে বিলম্ব হচ্ছে। লাস্ট দিকে যে টেন্ডারগুলো হয়েছে, ওই স্কুলগুলো বেসিক্যালি কিছু কিছু পায় নাই। এটা আশা করা যায় যত দ্রুত সম্ভব, যেহেতু কাগজ চলে আসছে আর কাগজের স্বল্পতা যেহেতু নাই, আর আমাদের যত দ্রুত সম্ভব আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। চলতি মাসের শেষ সপ্তাহে সব কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রেস মালিকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এর আগে হাইকোর্টের রায়ের দিন আদালতের দরজায় লাথি দেয়ায় জড়িতদের চিহ্নিত করা দরকার বলে জানান আইনজীবী। 6 ফেব্রুয়ারির ঘটনা,
তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে জানান সর্বোচ্চ আদালত। চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে, সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার সবারই বিজয়। মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গত ২০ জানুয়ারি নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হয়। রিটে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই। কে কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছেন তার কোনো নীতিমালা নেই। কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এবং আরও রুলে আরেকটি প্রশ্নে দেওয়া হয়েছে যে এই যে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে কেন নীতিমালা তৈরি করা হবে না। এটা ৪ সপ্তাহের রুল হিসেবে জারি হয়েছে। চেতনা বাস্তবায়নের নামে ৩ বছরে ২০০ কোটি টাকার প্রকল্পে লুটপাটের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্পে নামকা ওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারের অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চেতনা বিক্রি করে বিগত সরকারের লুটপাটের সব আয়োজন করা হয়। বিষয়টি স্বীকার করে পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলছেন, নানা অসঙ্গতি খুঁজে পাওয়ায় সব প্রকল্প স্থগিত করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। ২০২২ সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাতে নেয় বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক ৫০ কোটি টাকার প্রকল্প। কাজ ছিল যেসব মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন তাদের সাক্ষাৎকার নেওয়া ও সংরক্ষণ করা। তবে দুদকের অভিযোগ, অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়া হলেও খরচ দেখানো হয় অস্বাভাবিক। একইভাবে পতিত আওয়ামী লীগ সরকারের সবশেষ ৩ বছরের তথ্য বলছে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের নামে ৫০ কোটি টাকা করে প্রায় ২০০ কোটি টাকার ৪টি প্রকল্প গ্রহণ করা হয়। শুধু সভা সেমিনার, স্কুল কলেজ পরিদর্শন, টিভিসি, চলচ্চিত্র নির্মাণ, পত্রিকা টেলিভিশনের বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয় এসব টাকা। তবে তথ্য বলছে, নামকাওয়াস্তে এসব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা, যা নিয়ে বেশ জোরে সোরে অনুসন্ধান চালাচ্ছে দুদক।
বিশেষজ্ঞরা বলছেন চেতনা বিক্রি করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের বন্দোবস্ত করা হয়। মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নে যে বাজেটগুলো করা হয়েছে আপনারা যাই দেখেন এর কাজ 10 থেকে 20% কাজ হয়েছে, কারণ এটা না করলে তো 80% মারা যাচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা বলেন, বঙ্গবন্ধুর চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, এই চেতনায় শব্দগুলো করা হয় দুর্নীতিটাকে লিগ্যালাইজ করার জন্য, বৈধতা দেওয়ার জন্য। পট পরিবর্তনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বিভিন্ন প্রকল্পের নানা অসঙ্গতি খুঁজে পেয়েছেন উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ব্যক্তি ও রাজনৈতিক উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সব প্রকল্প গ্রহণ করেছিল। আমরা সুস্পষ্টভাবে দেখছি দুর্নীতি হয়েছে। সরহদ্দি উদ্যানে স্বাধীনতা কমপ্লেক্স প্রকল্প হচ্ছে, বীরের কণ্ঠে বীর গাথা, এই সমস্ত প্রকল্পগুলোতে প্রচুর টাকা পয়সা নিয়েছে, এগুলি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বজনীন এবং সমস্ত মানুষকে রিলেট করে যে স্বাধীনতার যুদ্ধ এইখানে সংগঠিত হয়েছে, সেই ব্যাপকত্বে সব মানুষকে এখানে মূল্যায়ন করা হয় নাই। দুদকে আসা অভিযোগে জানা যায়, গত 7 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত 10টি প্রকল্প হাতে নিয়েছে, যা টাকার অঙ্কে 5,000 কোটি টাকারও বেশি। প্রতিটি প্রকল্পেই অসঙ্গতি খুঁজে দেখতে চায় দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় আজ থেকে মাঠে নেমেছে বিজিবি সদস্যরাও। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যে কোনো নাশকতা ঠেকাতে কাজ করছেন তারা। বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। সবার যৌথ উদ্যোগে দ্রুতই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট। এরই মধ্যে রাজধানীতে নিরাপত্তা বলয় এবং জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার রাত থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায় বাহিনীর সদস্যরা। এছাড়া ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলে ফুট পেট্রোলিং। সীমান্তের মতো রাজধানীকেও নিরাপদ রাখতে এভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা যে কোনো সন্দেহভাজন ব্যক্তিবর্গকে আমরা গাড়িকে চেক করছি। তো আমাদের আশা যে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে, এই উদ্যোগের মাধ্যমে দেশের বা ঢাকা শহরে, অর্থাৎ আমাদের যে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকা যেটা, এটার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটা উন্নতি করতে পারবো ইনশাল্লাহ। এদিন বিজিবির সঙ্গে মাঠে ছিল পুলিশের সদস্যরাও। রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান এই পুলিশ কর্মকর্তা। পুলিশের এই দৃশ্যমানতা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য বাহিনী একসঙ্গে একযোগে কাজ, অবশ্যই আমাদের যে উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাত্রায় নিয়ে আসা এবং ছিনতাই, তারপরে চুরি, ডাকাতি, এগুলো কন্ট্রোল, সেটা আমরা করতে সমর্থ হব বলে আমরা আশা করছি। নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চীন মার্কিন অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রফতানির নতুন বাজার ধরতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চলতি অর্থবছরের 7 মাসে অপ্রচলিত বেশ কিছু দেশে পোশাক রফতানি রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে যেমন 14% প্রবৃদ্ধি নিয়ে $12 বিলিয়ন পণ্য রফতানি করেছে, তেমনি 16% প্রবৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের রফতানি হয়েছে $4.5 বিলিয়ন তৈরি পোশাক। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে $11.81 বিলিয়ন, যুক্তরাষ্ট্রে 16.45% প্রবৃদ্ধি হিসেবে $4.47 বিলিয়ন, কানাডায় 15.29% হিসেবে $750 বিলিয়ন এবং যুক্তরাজ্যে 4.55% প্রবৃদ্ধি হিসেবে $2.55 বিলিয়ন পণ্য রফতানি হয়েছে। আমাদের কম্পিটিটর দেশগুলো যেগুলো আছে তাদের তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ডে বাই ডে কিন্তু আমাদের গ্যাস, পাওয়ার, এগুলোর কিন্তু প্রাইসিং অনেকাংশে বাড়তেছে। এগুলো যদি আমরা ঠিকভাবে চালাতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু মার্কেটটা ধরে রাখা কষ্টসাধ্য হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রপ্তানি হতো না এমন অপ্রচলিত দেশও রেকর্ড রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়া, লিথুয়ানিয়া, স্লোভানিয়া,
গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশে 1 থেকে 150 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া তুর্কি, দক্ষিণ আমেরিকার মেক্সিকো এবং ব্রাজিলের রপ্তানি বেড়েছে তুলনামূলক বেশি। নতুন বাজার আছে ইউরোপের মার্কেটেও, ওই জায়গাটাগুলোতেও আমরা এখন ঢুকছি। এই বাজারগুলোতে কিন্তু আমরা যেহেতু একবার বিজনেস শুরু হয়ে গেছে এবং সেটা বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের, এন্টারপ্রেনারদের যোগ্যতার কারণেই বিজনেসটা গ্রো করছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। বিশেষ করে নানা জটিলতার মাঝেও রপ্তানি ধরে রাখার চ্যালেঞ্জে বাংলাদেশের ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা। গ্যাসের দাম, বিদ্যুতের দাম যদি একটা সহনীয় পর্যায়ে রাখা যায়, যদি আমাদের কম্পিটিটিভনেসটা আমরা যেভাবে ধরে রাখছিলাম এতদিন ধরে, সেটাকে ধরে রাখাটা অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে নতুন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারবো। জানুয়ারি পর্যন্ত গত 7 মাসে বাংলাদেশ থেকে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। অথচ আগের 2023-24 অর্থ বছরের এই সময়ে রপ্তানি হয়েছিল 21 বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নের নতুন নতুন যে বাজার সৃষ্টি হচ্ছে তা যেমন ধরে রাখতে হবে, ঠিক তেমনি পুরাতন বাজার হিসেবে স্বীকৃত ইউরোপ, আমেরিকা, কানাডার বাজারও প্রবৃদ্ধি বাড়াতে হবে গার্মেন্টস শিল্পের সুরক্ষার জন্য, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সোমবার থেকেই কার্যকর, তবে বেঁধে দেয়া দামে এলপি গ্যাস সরবরাহ করে না কোম্পানিগুলো। বিইআরসির কাছে এমন অভিযোগ তুলে তার প্রতিকার চাইছেন পরিবেশকরা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোজার শুরুতে সরকারি ঘোষণায় কিছুটা স্বস্তির খবর। সোমবার বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, আগের মাসের তুলনায় 28 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে 1450 টাকা। প্রতি 12 কেজিতে কমেছে এখানে 28 টাকা। কোম্পানি বিক্রি করবে 1355 টাকায়, পাইকারি বিক্রি হবে 1405 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য 1450। তবে সংবাদ সম্মেলনেই বিইআরসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে এলপিজি পরিবেশকরা জানান, বিইআরসির আদেশ উপেক্ষা করে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখছে কোম্পানিগুলো, যার প্রভাব পড়ছে বাজারে। এলপিজির প্রাইসটা কোনো কোম্পানি ফলো করে না, এ ব্যাপারে কোম্পানির বিরুদ্ধে বিইআরসি কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে কোম্পানি 1365 টাকায় পৌঁছে দেওয়ার কথা আমার গোডাউনে, সে জায়গায় আমি 1405 টাকা করে ডিও করে গাড়ি পাঠাইয়া নিজের গাড়ি দিয়ে আমার গোডাউনে মাল আনছি। আমার সাথে যদি গাড়ি ভাড়া যোগ করি, লেবার কস্ট যোগ করি, আমার 1450 টাকার মতো যাচ্ছে। বিআরসি বলছে আমাকে 1450 টাকা বিক্রি করার জন্য। বটলার যারা আছে উৎপাদনকারী, তাদের সমস্যা আছে এবং তাদের সঙ্গে আমরা তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের সঙ্গে বসবো আমরা। আপনারা আপনাদের সমিতি থেকে সময় নেন, বসেন আমার সঙ্গে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, গত সপ্তাহে আয়োজিত শুনানিতে বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই বাছাই করে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো দেখে আমরা তারপরে কমিশন বসবো, বসে আমরা বিবেচনা করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের ভোগ্যপণ্যের দাম 1 সপ্তাহের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। 5 লিটার পাওয়া যাচ্ছে না অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল্ড করেন তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে, আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠক বসছে কলকাতায়। বুধবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অভিন্ন নদীর ন্যায্য পানির দাবির পাশাপাশি গঙ্গা চুক্তি নবায়নের কথা জানানো হবে। বৈঠকের আগে আজ বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করবেন। ফারাক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশই নতুন করে চলমান বাস্তবতা যাচাই করতে চাচ্ছে। এরই প্রেক্ষিতে বুধবার কলকাতায় ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন, তিস্তা ধরলা সহ অভিন্ন 54টি নদীর ন্যায্য পানির দাবি জানাবে বাংলাদেশের প্রতিনিধি দল বলে আভাস পাওয়া যাচ্ছে। কলকাতায় দুদিনের বৈঠকে যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরেজমিনে ফারাক্কার বাঁধ পরিদর্শন করবেন। বাংলাদেশের প্রতিনিধি দল এরই মধ্যে ফারাক্কা পৌঁছেছেন। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের পানি সম্পদ বিষয়ক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বাঁধ এলাকায় উপস্থিত থাকবেন। বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছেন ফারাক্কার স্থানীয় বিধায়কও। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটাই ভালো। এই ব্যারেজ হওয়াতে উত্তরবঙ্গর সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের একটা মেলবন্ধন হয়েছে, তার জন্য মানুষ উপকৃত হয়েছে। ড্রেজিংটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা আমাদের মূল দাবি থাকবে। 30 বছরের এই চুক্তি সম্পাদিত হয়েছিল 1996 সালের 12 ডিসেম্বর। চুক্তির নিয়ম অনুসারে এই মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের 109টি গেট দিয়েই কিন্তু দুই দেশের মধ্যে এই গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে, যা শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ও পলির কারণে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পঞ্চগড়ের অন্তত 50টি নদী। একসময়ের খরস্রোতা জলাশয় পরিণত হয়েছে মরা খালে। এর প্রভাবে বিলুপ্ত হচ্ছে নদী কেন্দ্রিক বিভিন্ন পেশা। স্থায়ী সমাধান না থাকলেও নতুন করে খননের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। এক সময়ের খরস্রোতা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। নদীর চরে চাষাবাদ হচ্ছে ধান ও বিভিন্ন সবজি। উত্তর পশ্চিমের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ছোট বড় অন্তত 50টি নদী রয়েছে, তবে সব নদী শুকিয়ে খালে পরিণত হয়েছে। এলাকাবাসী বলছেন, উজানে ভারত বাঁধ দিয়ে নদীর পানি আটকে দিয়েছে। বর্ষা মৌসুমে প্রবাহ অতিরিক্ত হয়ে গেলে তখনই কেবল ছাড়ে পানি। এছাড়া পানি জমে ভরাট হয়ে গেছে নদীগুলোর তলদেশ। এতে একদিকে পানি শূন্যতায় অস্তিত্ব সংকটে নদী, অন্যদিকে সংকটে নদী কেন্দ্রিক বিভিন্ন পেশা। আগে তো অথই পানি ছিল, একটা বাঁশ দিত, এখানে একটা বাঁশ যদি খাড়া করে দেওয়া যেত ডুবে যেত বাসটা। পানিটা শুকায় গেছে, এখন এমন হয়ে গেছে মানুষজন চাষাবাদ করতেছে। এখন ওই আর কি নদীতে আর কি ধান টান করি। নদীতে বর্তমানে এক হাঁটু পানি নাই, আর এমন চলতে থাকলে নদীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ভারত যে নদীগুলোতে বাদ দিয়েছে সেইগুলোর ব্যাপারে আমাদেরকে কিন্তু আন্তর্জাতিকভাবে এই প্রসঙ্গটা তুলতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে জেলার 6টি নদীর 20 কিলোমিটারের বেশি এলাকা খননের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা একটা স্টাডি সম্পন্ন করেছি। এই স্টাডি প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার নদী সমূহকে খননের আওতায় নিয়ে আসা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2022-23 অর্থ বছরে 96,88,550 টাকা ব্যয়ে জেলার নদীগুলোর 178.5 কিলোমিটার অংশ খনন করা হয়, যা আবারও ভরাট হয়ে গেছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। তিস্তা পানি চুক্তি অনুযায়ী পানির প্রবাহ নিয়মিত না থাকলেও নীলফামারীতে নদীতে জমানো পানি দিয়েই সেচ সুবিধা মিলছে। এর মাধ্যমে 50,000 হেক্টর জমিতে সেচ সম্ভাবনা নিশ্চিত করতে চায় পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে সেচ পেয়ে কৃষকরা জমিতে বোরো ধানের চারা লাগানোর কাজ শেষ করেছেন। মৌসুমের শেষ পর্যন্ত এই সুবিধা পেলে উৎপাদন বৃদ্ধি সহ আর্থিকভাবে লাভবান হওয়ার আশা তাদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। তিস্তা সেচ প্রকল্পের নীলফামারী অঞ্চলের 90 কিলোমিটার প্রধান সেচ নালা সহ সেকেন্ডারি ও টারশিয়ারি খালগুলোতে রয়েছে টুইটুম্বুর পানি। পানি উন্নয়ন বোর্ড বোরো রোপা লাগানোর শুরু থেকে খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করেছে। ফলে কৃষকেরা তাদের নিজস্ব পদ্ধতিতে সেখান থেকে পানি নিয়ে জমিতে সেচ দিচ্ছেন। এতে বিস্তীর্ণ জমিতে এখন সবুজের সমারোহ। জেলায় এবার
81,857 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার মধ্যে প্রায় অর্ধেক জমিতে সেচ সুবিধা দেওয়ায় উচ্ছ্বসিত কৃষক। মৌসুমের শেষ পর্যন্ত নদীতে এই পানি প্রবাহ থাকলে অতিরিক্ত ধানের ফলন বাড়ার পাশাপাশি উৎপাদন খরচও কমার আশা তাদের। ক্যানেলের পানিতে আমার তো বিঘা করে অল্প টাকা, 500 থেকে 600 টাকা লাগতেছে। একেবারে পানির রেটে আমরা পানিটা পাচ্ছি। অন্য জায়গায় তো অনেক দ্বিগুণ বাজার, মোটার মানে 6,000 টাকা বিঘা। পর্যাপ্ত পানি ব্যবস্থা আছে, আমরা বললেই পানি পাচ্ছি। পানির লেভেল কমে গেলে আমরা অফিসারদেরকে ফোন দিলে পানি দিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে পানির বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে শেষ পর্যন্ত সেচে সংকট হবে না। আমাদের একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি সমাপ্ত হলে আমরা আশা করছি যে 1 লক্ষ হেক্টর জমিতে আমরা সেচের পানি দিতে পারবো। নীলফামারীর ডালিয়া ও সৈয়দপুর এবং রংপুর বিভাগে মোট 252টি পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে সাধারণ কৃষক সেচ সুবিধা পান। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। প্রভাবশালীদের নির্দেশে কখনো নদীর বালু আবার কখনো পার কেটে নেওয়া হচ্ছে হরহামেশাই। এতে ঠাকুরগাঁওয়ের সবগুলো নদীর তীর হুমকির মুখে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানায় প্রশাসন। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। টাঙ্গনসুক সেনুয়া সহ ঠাকুরগাঁয়ের 13টি নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে জ্বর। প্রভাবশালী চক্রের নির্দেশে কখনো নদীর বালু আবার কখনো পার কেটে নিয়ে যাচ্ছে। এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তার করে চলছে লাখ লাখ টাকার বালু বাণিজ্য। সদরের মোহাম্মদপুর, কৃষ্টপুর, নারগুন, সেনুয়া সহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে গ্রামীণ জনপদের ভেতর দিয়ে একের পর এক ট্রাক্টর নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু কিংবা মাটি উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে। অবৈধভাবে নদীগুলো থেকে বালু উত্তোলনের ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি নদীর পার ভাঙছে যত্রতত্রভাবে। নষ্ট হচ্ছে পরিবেশ। প্রতিনিয়ত এমন অবৈধ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হলেও ভয়ে বাধা দিতে পারেন না স্থানীয়রা। নদীর বালু তোলার পরে বর্ষার সময় হয়তো পাড়টার ভাঙে যায়, পাড় ভাঙে গেলে জমির ক্ষতি হয়। মাঝে সাঝে ডাকও হয় আর কি, আবার মাঝে সাঝে যায় যেভাবে খায়, যার যেভাবে পজিশন ওইভাবে বিক্রি করে। এটা কৃষ্টপুরের ঘাট, এই যাতে শ্রমিকরা আমরা বালু নিয়ে যাচ্ছি, রাবিশ বালু, এগুলো বিক্রি হতে 600-800 যেভাবে হয় আর কি। যার কাছে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে আমরা ব্যবসায়িকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো ইজারাদার আর এখানে অংশগ্রহণ করতে আসবে না। তবে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। কোন কোন জায়গাগুলো বালু মহল হিসেবে ঘোষণা করলে মানুষের চাহিদাও মিটবে এবং পরিবেশের ক্ষতি হবে না এবং আইনের কোনো শর্তগুলোর কোনো ব্যত্যয় ঘটবে না। ইজারাদারের তথ্য মতে শুধু সদরের টাঙ্গনসুক সেনুয়া নদীর বিভিন্ন ঘাট থেকে অবৈধভাবে গড়ে প্রতিদিন অর্ধশতাধিক ট্রাক্টর দিয়ে উত্তোলন করা বালু বহন করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সেতু না থাকায় গাইবান্ধার সাদুল্লাপুরে ঘাঘট নদী বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন মানুষ। বর্তমানে সেতুটি নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকিতে আশপাশের অন্তত 15 গ্রামের বাসিন্দারা। তবে শিগগিরই সেখানে একটি পাকা সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বিপ্লব ইসলামের রিপোর্ট। নদীতে নড়বড়ে বাঁশের সাঁকো, অনেক স্থানে ভেঙে গেছে পাটাতন। এর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও মোটরসাইকেল। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন ও রসুলপুর ইউনিয়নের মধ্যবর্তী চান্দের বাজার এলাকার ঘাঘট নদী সেতু না থাকায় নিজেদের খরচে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন স্থানীয়রা। সেটিও নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকিতে আশপাশের অন্তত 15 গ্রামের বাসিন্দা। দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি তাদের। 2 ইউনিয়ন মাঝখানে নদী, এই ভাঙা বৃষ্টি যাতে ভালো হয় আমরা সেটি সরকারের কাছে আশা। 5-7টা গ্রামের লোক মনে করেন যে এই ব্রিজটা আপ ডাউন করে। নিজেরা অর্থ ব্যয় করে মানে হাড়ি চান্দা ধরে আমরা এই ব্রিজটা গঠন করি। এই ব্রিজ দিয়ে যেতে আমাদের সমস্যা হয়, ভয় করে। ছোট ছোট শিক্ষার্থী এই ব্রিজ দিয়ে আসা খুবই ঝুঁকিপূর্ণ। এলজিইডি বলছে চান্দের বাজার এলাকায় 200 মিটারের বেশি দৈর্ঘ্যের একটি পাকা সেতু নির্মাণে এরই মধ্যে একটি বিশেষ প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই স্থানে ওই ব্রিজের টোপোগ্রাফিক সার্ভে করা সম্পন্ন হয়েছে। এরপর আশা করি যে সয়েল টেস্ট হলে, ফিজিবিলিটি স্টাডি হলে আমরা তো ড্রয়িং ডিজাইনে যেতে পারবো, তারপরে হয়তো আমরা টেন্ডারিং প্রসেসে যেতে পারবো এবং এটা হয়ে গেলে অচিরেই আমাদের এই এলাকার
জনগণের যে দুর্ভোগ এটা লাঘব হবে। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শতাধিক মোটরসাইকেল ও 1000-এর বেশি মানুষ পারাপার হন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুরের অধিকাংশ প্রাথমিক শিক্ষা অফিসগুলো যেন দুর্নীতির আখড়া। শিক্ষা অফিসারদের স্বেচ্ছাচারিতা নিয়মের তোয়াক্কা না করেই একই কর্মস্থলে দীর্ঘ সময় চাকরি করা সহ রয়েছে নানা অভিযোগ। আর হয়রানির ভয়ে এসব বিষয়ে মুখ খুলতে চান না শিক্ষকরা। এরই মধ্যে নীলফামারী জলঢাকা উপজেলায় 245টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 2.5 কোটি টাকা তছরুপের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। 2018-19 অর্থ বছরে নীলফামারী জলঢাকা উপজেলার 245টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারের জন্য 2,21,40,000 এবং শ্রেণীকক্ষ সজ্জিতকরণের জন্য আরও 24,50,000 টাকা বরাদ্দ পায়। কিন্তু অভিযোগ ওঠে তৎকালীন শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ সহ 7 সহকারী শিক্ষা অফিসার এবং 245টি স্কুলের প্রধান শিক্ষক মিলে নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাৎ করেন পুরো টাকাই, যার তদন্ত করছে দুদক। এছাড়াও মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ 10 বছর ধরে উপজেলাটির 245টি স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকর্তারা। এদের মধ্যে কেউ কেউ 25 থেকে 35টি পর্যন্ত স্কুলের সভাপতি হয়েছেন, এমনকি একই কর্মস্থলে রয়েছেন দীর্ঘ সময় ধরে। যদি সেই সংশ্লিষ্টতা থাকে তাহলে আমি তাদের সেই ব্যবস্থা গ্রহণ করব এবং দুদক যদি আমার কাছে কোনো সহযোগিতা চায় অবশ্যই সহযোগিতা করব। এমন অনিয়মের অভিযোগ জলঢাকা ছাড়াও রংপুর বিভাগের বেশিরভাগ শিক্ষা অফিসে। শিক্ষকরা জানান টাকা ছাড়া কোনো কাজই হয় না। এছাড়াও স্কুলগুলোর প্রতিটি বরাদ্দে দিতে হয় কমিশন। তবে হয়রানির ভয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। আমি কবে থেকে ঘোরাঘুরি করতেছি বাউন্ডারি ওয়ালার জন্য, আমি কিন্তু পারতেছি না। আমি এখনই যদি আবার ওই সিন্ডিকেটের মধ্যে ঢুকে যাই, আমি এখনই কিন্তু পাবো। একটা বিল্ডিং এর জন্য, বুঝছো, একটা বিল্ডিং আসবে, সরকারি বিল্ডিং আসবে, আমি কোনো 40-50 হাজার টাকা ওখানে ঘুষ দিব। আমাকে কিন্তু একবার যখন নতুন নতুন নামছে, কেন আমি দিব না? তো আমি তো দিব না। 30,000 টাকা দেন, আপনাকে একটা বিল্ডিং দিব। মনে করো একটা বিল্ডিং যে পার হয়ে আসবে, সেটাও কিন্তু তোমাকে টাকা দিয়ে তোমাকে ওখানে, নাহলে কিন্তু আমি বাউন্ডারিতে কবে আমি পাওয়ার কথা, আমি কিন্তু বাউন্ডারি পাচ্ছি না। 40,000 টাকা মরে এটিও 5,000 টাকা নেবে, বা 2,000 টাকা দাও, বা 3,000 টাকা খুশি করে দাও। খুশি করবে কিসের টাকা? ওদের কিসের টাকা? এখন 1 লাখ টাকার মধ্যে দেখা যাচ্ছে 20,000 টাকা কাজ করলো, এটিও দিল 2,000, 3 দিল 10,000, আর বাকি টাকা মারি দিয়ে দিল। শিক্ষাবিদদের মতে অনিয়ম রোধ করা না গেলে প্রভাব পড়বে পুরো শিক্ষা ব্যবস্থায়। এই অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করাটা খুব জরুরি। যদি দুর্নীতিমুক্ত না করা হয় তাহলে একজন শিক্ষক নিরুৎসাহিত বোধ করবেন এবং এর প্রভাবটা পড়বে যে আমাদের শিক্ষা বিতরণ যে কার্যক্রম আছে তার উপরে পড়বে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের যে বিনিয়োগ তা যথাযথভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা নিয়মিত নজরদারি দরকার বলছেন সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। মিলছে না কাঙ্ক্ষিত সেবা, পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধও। হাসপাতালটি 250 শয্যায় পরিচালিত হলেও জনবল নেই 100 শয্যারও। তবে সংকট সমাধানে চেষ্টা চলছে বলে গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। জামাল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। চিকিৎসকের সাক্ষাৎ পেতে বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা রোগীদের। রোগের ব্যবস্থাপত্র অনুযায়ী পাওয়া যাচ্ছে না সরকারি ওষুধ। নানা দুর্ভোগের অভিযোগ ভর্তি রোগীদেরও। কুড়িগ্রামের প্রায় 23 লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য 2017 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতালটি। এরপর 2023 সালে সংযুক্ত করা হয় 8 তলা বিশিষ্ট নতুন আধুনিক ভবনও। কিন্তু নিয়োগ করা হয়নি জনবল। 100 শয্যার অর্ধেক চিকিৎসক ও জনবল দিয়ে টেনে হিসড়ে চলছে চিকিৎসা সেবা। এতে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। কুড়িগ্রাম সদর হাসপাতালে আমাদের ডাক্তারের সংকট, ওষুধের সংকট, আমাদের অনেক ভোগান্তি হইতেছে। 2 মাসে 1.5 মাসে আসি প্রেসারের ওষুধ বিলি আসি, এই প্রেসারের ওষুধের বেলা পাওয়া যায় না, থাকে না। এই যে মনে করেন এখন রোগীরা সবাই বসেছে, একবার রাউন্ড দিলে আর এখন আসবে না। এদিকে জনবল ও ওষুধ সংকটের কথা স্বীকার করে সমস্যার সমাধানে চেষ্টার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা যোগাযোগ করছি, হয়তো 250 শয্যার জনবল খুব শীঘ্রই হয়তো এটা অনুমোদন পেয়ে যাব এবং জনবল পদায়িত হলে আমাদের কার্যক্রমটা আরও সাবলীলভাবে করতে পারবো। হাসপাতালটিতে বর্তমানে 43 জন চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র 20 জন। আর প্রতিদিন গড়ে 450 ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগে প্রায় 2,500 মানুষ চিকিৎসা সেবা নেন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।
নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। এদিকে দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত এবং ঢাকায় 5 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয় 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য মিলেছে। সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগ হতে পারে। এই স্ট্রেইন 2019 সালে কম্বোডিয়া ও চীনে দেখা যায়। রংপুরে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 24 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 11 থেকে 12 টাকায়। ফলে চরম লোকসানের মুখে কৃষক। আর এমন পরিস্থিতির জন্য সরকারের অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। তবে কৃষি বিভাগ বলছে আলুর ন্যায্য দাম নিশ্চিতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার কৃষক বাদশা মিয়া 2 বিঘা জমিতে 1.5 লাখ টাকা খরচ করে আলু আবাদ করেছেন। ফলন ভালো হলেও বাজারের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তিনি। জানালেন খরচের অর্ধেকও জুটবে না কপালে। এদিকে দাম পাইতেছি না, রেস্টোরেন্টে রাখতে যাই, উনি আবার 8 টাকা কেজি প্রতি লাগাইছে। তো আলুটা আমরা কীভাবে রেস্টোরেন্টে রাখবো? না পারি বাড়ি রাখতে, না পারি স্টোরে রাখতে। আলু চাষিরা বলছেন বিঘায় 70,000 টাকা খরচ করে উৎপাদন হচ্ছে 3,000 কেজি। সেই হিসাবে কেজি প্রতি উৎপাদন খরচ প্রায় 24 টাকা আর বিক্রি হচ্ছে 12 টাকায়। প্রায় 10-12 হাজার টাকা, 24% আমাদের ঘাটতি। এত কষ্ট করে ফলানোর পর যে আমাদের যদি ঘাটতি হয় তাহলে তো আমরা বড় বিপদে। বাজারের প্রতি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। আজকে আলুর বাজারের যে এই যে ভয়াবহ দরপতন, এ বিষয়ে মনে হচ্ছে সরকারের কোনো দায় নেই। কৃষকরা বলছেন 1 কেজি আলু বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও জুটছে না। আর এমন পরিস্থিতির কারণে সরকারের অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। এদিকে আলুর ন্যায্য দাম নিশ্চিতে নানা পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। যেহেতু এবার সাপ্লাই বেশি ডিমান্ডের থেকে, আমরা আমাদের এই রংপুর অঞ্চলের কৃষকদের সাথে ব্যবসায়ীদের একটা সংযোগ করে দেওয়ার চেষ্টা করছি। আলু যেন দেশের বাইরে রপ্তানি করা যায়, সেটারও একটা বেশ পরিকল্পনা চলছে। রংপুর অঞ্চলের 5 জেলায় এবার আলুর আবাদ হয়েছে 1,19,839 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 300 হেক্টর বেশি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ফেনী শহরের মহিপাল ফলের পাইকারি আড়তে দেশি বিদেশি নানান ধরনের ফল বেচাকেনা হয়। জেলার সবচেয়ে বড় সেই বাজারের ফলের দরদাম সহ বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়া সজল। যাচ্ছি তার কাছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে মহিফাল এলাকা রয়েছে, সেই মহিফাল থেকে যে নোয়াখালীগামী যে রোডটি রয়েছে বা সড়কটি রয়েছে, সেই সড়কের মহিফাল থেকে প্রায় আধা কিলোমিটারের বেশি সড়ক জুড়ে রাস্তার দুধারে প্রতিদিন কিন্তু এভাবে নানা ধরনের ফলের পসরা বসে এবং ফলের যে মৌ গন্ধ সেখানে কিন্তু পুরো এলাকায় সেটা ছড়িয়ে পড়ে। এবং আপনাকে যদি এখন দেখাই, যদিও এখন রমজান মাসে এই বাজারের বেচা কেনার ধরনটা কিছুটা পরিবর্তন হয়েছে। এখন আগে যেখানে রমজানের আগে সকালবেলা এখানে মানুষের ভিড় লেগেই থাকতো এবং যে ফলের বেচা বিক্রিতে আরেকটু তোড়জোড় থাকতো, সেটি কিন্তু এখন একটু পরিবর্তন হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখন কিন্তু সেই বিক্রিটা বিকেল থেকে প্রায় চলে মধ্যরাত পর্যন্ত এবং তখন কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ফলবাহী গাড়ি যে এখানে ভরাট হয়ে আসে, আবার এখানে লোড আনলোড হয় এবং সেগুলো কিন্তু আবার এখান থেকে বিভিন্ন ক্রেতারা শুধু ফেনীতে নয়, পার্শ্ববর্তী যে জেলার লাগোয়া উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এখান থেকে ফল চলে যায়। এখানে প্রায় 3 শতাধিক ফলের আড়ত রয়েছে। সেই আড়তদাররা যেটা বলছেন, এখন রমজান মাস শুরু হলে এবং দেখছেন যে এখন বছরের শুরুতেই বা এই যে রমজানের শুরুতেই মানুষ কিন্তু তরমুজ পাচ্ছে এবং যে তরমুজের এই যে দেখতে পাচ্ছেন তরমুজ, এগুলো আমরা যতদূর জেনেছি যে পটুয়াখালীর থেকে এসছে এবং সেই পটুয়াখালীর যে তরমুজগুলো এগুলো বিক্রি হচ্ছে এখানে প্রতি পিস 250 থেকে বা 220 থেকে 250 টাকার মধ্যে এবং আরও প্রকারভেদে কিন্তু তরমুজ এখানে 50 টাকা থেকে শুরু করে প্রায় 250 টাকা পর্যন্ত প্রতি পিস দরে পাইকারি বিক্রি হচ্ছে। এই যে তরমুজ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কয়েকটি জায়গা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং সেই তরমুজ কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এছাড়া রয়েছে আনারস যে দেখছেন, এগুলো
বিক্রি পাহাড় থেকে আসে, এগুলো বিক্রি হচ্ছে প্রায় প্রতি পিস 25 থেকে 30 টাকা দরে। এছাড়া দেশীয় যে ফল স্থানীয় যেটা বলছেন বা ব্যবসায়ীরা যা বলছেন, দেশীয় ফল কিছুটা কম দামে বিক্রি হলো, বিদেশি যে আমদানি নির্ভর ফলগুলো সেগুলো কিন্তু গত রমজান থেকে শুরু করে কিন্তু 20-30 টাকা কেজিতে বেড়েছে এবং এই ধরনের দেশীয় ফল ক্রেতাদের নাগালে থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। এই ছিল ফেনীর ফলের আড়ত থেকে আমার কাছে বেচা বিক্রি সব শেষ। সরাসরি ছিলাম ফেনী শহরের মহিপাল ফলের আড়তে। পরিবেশ সুরক্ষায় দরকার আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ, যেখানে বিচারকরা অভিভাবকদের ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার রাজধানীর একটি হোটেলে ভবিষ্যতের টেকসই উন্নয়নে বিচারকদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন প্রধান বিচারপতি। বিশেষ অতিথির বক্তব্যে ব্রাজিলের ন্যাশনাল হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারম্যান বেঞ্জামিন বলেন, পরিবেশ সুরক্ষায় বিশ্বজুড়ে বিচারকদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। এ সময় দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বিচার বিভাগের বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। The judiciary, as the guardian of constitutionalism and fundamental rights, must embrace its role in shaping a jurisprudence that upholds ecological sustainability with the same rigor and dedication that it applies to safeguarding human rights and democratic integrity. Let this seminar serve as a clarion call for a judiciary that does not merely interpret the law, but enforces it with vision and valor. জুলাই আন্দোলনের আগে ঢাকার মোহাম্মদপুর এলাকায় মাসে অন্তত 10 জন খুন হলেও আগস্টের পর থেকে এর সংখ্যা 2 থেকে 1 জনে নেমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গত ডিসেম্বরে 2 জন, জানুয়ারিতে 1 জন এবং বর্তমানে 1 জনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট বন্ধ কিংবা এর নাম পরিবর্তন করা হয়নি। কোনো জায়গায় কি নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা, দেখা যাচ্ছে যে সমস্যা নাই, তখন আমরা সেখান থেকে সরে আসছি, অন্য যেখানে দরকার লাগে সেখানে করছি। যেমন এখন আমরা এমনি ঢাকা শহরের দিকে মনোযোগ দিচ্ছি। মোহাম্মদপুর থানায় ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটার যাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া। রমজানে ইফতার ও সেহরি উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করেছে দেশের 5 তারকা হোটেলগুলো। কোথাও কোথাও মিলছে বাই ওয়ান গেট 3 বুফে অফার। এসব আয়োজন অফারে তৃপ্ত ভোজন রসিকরাও। 200-র বেশি খাবারে সাজানো ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বুফে ইফতার ও সেহরি আয়োজন। বিশেষ আকর্ষণ কাবুলি, পেশোয়ারি মাটন, হায়দ্রাবাদি সহ এক এক দিন এক এক দেশের ও স্বাদের বিরিয়ানি। রয়েছে শাহী মাটন হালিম, নেহারি ও জাফরান জিলাপি, কুনাফার মতো সুস্বাদু খাবার। 200+ আইটেম আমাদের বুফেতে আছে। সবাই হেলদি ফুড পায় এবং খাবার খেয়ে সবাই যাতে সুস্থ থাকে, এটা মাথায় রেখে আমরা এই বুফেটা প্রিপারেশন করেছি। এই বিশেষ খাবারের স্বাদ নিতে যারা ইফতার করতে এসেছেন তারা জানান তাদের ভালো লাগার অভিজ্ঞতার কথা। অসাধারণ আয়োজন, এমন কোনো আইটেম নাই যেটা তারা এখানে সংযোজন করেনি। There have fruits, there have also meat, rice, Bengali food. The food and service at the Intercontinental is always excellent. রমজান উপলক্ষে বুফে খাবারে বিশেষ অফার দিচ্ছে 5 তারকা হোটেলগুলো। আমাদের বুফে ইফতার এবং ডিনারের প্রাইস 9,500 টাকা এবং বুফে সুহুর যেটা বৃহস্পতিবার এবং শুক্রবার দিন রাত থাকবে ওটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। এবার আমরা এনেছি বাই ওয়ান গেট 3 অফার 3টা ব্যাংকের সাথে। 5 তারকা হোটেলগুলোতে ইফতারের মতো সেহরিতেও রয়েছে বিশেষ খাবারের আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে ষড়যন্ত্রের লক্ষ্যে একটি দল নির্বাচন বিলম্ব করতে চাইছে, কিন্তু বিএনপি এর বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার নোয়াখালীর সেনবাগে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দল সংসদ নির্বাচনের আগে
জাতীয় সংসদ নির্বাচন আগে ইউনিয়ন নির্বাচন দাবি করছে। আমরা এর ঘোর বিরোধিতা করি। আমাদের দেশে একটি ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বিলম্বিত করে আবারও কোন ষড়যন্ত্র শুরু করতে পারে বলে বিধায় আমরা বলি অনতি বিলম্বে এই সরকার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন দোকানে মূল্য তালিকা এবং ক্রয় রসিদ না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে জরিমানা করা হয় ব্যবসায়ীদের। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রমজান জুড়ে অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রতিবছর রমজান এলেই কতিপয় অসাধু ব্যবসায়ী চক্র অস্থির করে তোলে নিত্যপণ্যের বাজার। বেঁধে দেয়া দামের চেয়ে বেশিতে পণ্য বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরি করে নৈরাজ্য সৃষ্টি করে। এমন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোরে সোরে মাঠে নামল ভ্রাম্যমাণ আদালত। দোকানে মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে জরিমানা করা হয় ব্যবসায়ীদের। ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে 6 দোকানদারকে 13,000 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় রাস্তা দখল করে দোকানপাট গড়ে তোলা সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় অনেক ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ওনারা ক্রয় মূল্যের রসিদ সংরক্ষণ করে না, এটা হচ্ছে সমস্যা আর কি, যে কারণে বাজারের দামটা বেড়ে যায়। সিলেটে পবিত্র রমজান মাসে সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় পণ্যের মূল্য তালিকা, ক্রয় রসিদ পর্যবেক্ষণ করা হয়। কাঁচা বাজারে বিভিন্ন ধরনের দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়া হয়তো লেবু সহ অন্যান্য জিনিস হয়েছিল, সেগুলো মোটামুটি আজকে দাম কমে এসেছে। যশোরে ভেজাল সার বিক্রির অভিযোগে বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ীকে 15 দিনের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে 1 টন ভেজাল সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির সারের প্যাকেট পেয়েছি। সার ব্যবস্থাপনা আইন 2006 অনুযায়ী আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিয়েছি। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে পটুয়াখালীতে বাজার পরিদর্শন করেছে জেলার বিশেষ টাস্ক ফোর্স কমিটি। অবৈধভাবে পণ্য মজুরদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্টরা। ওমর ফারুক, সময় সংবাদ। পরিত্যক্ত খাদ্য গুদাম নিলামের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সোমবার দুপুরে দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তদন্ত শেষে দুদক কর্মকর্তা জানান, টুঙ্গিপাড়ার পরিত্যক্ত খাদ্য গুদাম নিলামের জন্য দরপত্রের আহ্বান করা হয়। এতে 14টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। কম টাকায় কাজটি পেতে একটি চক্র সর্বোচ্চ করদাতার দরপত্র প্রত্যাহারের একটি ভুয়া আবেদন করে। সরেজমিনে তদন্তে গেলে অভিযোগের সত্যতা মিলেছে। 27টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার সাবেক ডিসি এবং বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসানের বিচার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, 2013 থেকে 14 সাল পর্যন্ত জেলায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামাত, শিবির এবং বিএনপি নেতাকর্মী হত্যার নেপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির এবং ডিসি নাজমুল হাসান। 5 আগস্টের পর মঞ্জুরুল কবিরকে অবসরে পাঠানো হলেও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছেন নাজমুল হাসান। তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জামালপুরে রাজীব বাস সার্ভিস বন্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাস ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। সোমবার দুপুর থেকে জামালপুর থেকে রাজধানী সহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার রাজীব বাসের চাপায় অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনার জেরে বাসটি বন্ধ এবং পরিবহন সার্ভিসের সংস্কারের দাবিতে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে 2 জন ছাত্র আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মালিক সমিতি আসে আমাদের সাথে কথা বলতে, আমরা কথা বলছিলাম, ঠিক এই সময় মালিক সমিতির সাথে সাথে তাদের শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে
আসে আমাদের মারতে। মায়ের বদলে যদি মায়ের দেওয়া হয়, গাড়ি পড়ায় দিলে যদি মানুষ পাওয়া যায়, তাহলে সমাধান আপনারাই করেন। আমরা সারা বাংলাদেশে কোথাও গাড়ি চালাবো না। কিভাবে অতি শীঘ্রই সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। আশা করি অতি শীঘ্রই সমাধান হবে। ভোলায় অভিযান চালিয়ে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার সকালে প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট সাব্বির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সমন্বয়ে ভোলা সদর উপজেলার বাপ্তে ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি করে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা নিতে অভিযুক্তকে অস্ত্রসহ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে আলোচিত ধর্ষণের পর মামের মাথা ন্যাড়া করে দেয়া শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে নারী হাজতখানায় রেখে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন স্ত্রী, শাশুড়ি, শ্যালিকা ও তার আইনজীবীর সহকারী। এ নিয়ে আদালত চত্বরে তোলপাড় সৃষ্টি হলে ঘটনাস্থল থেকে শ্রমিক লীগ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসা 3 জনকে গ্রেফতার দেখানো হয়। এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পুলিশের এক এএসআই এবং নারী কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। 2017 সালে বগুড়ায় এক কলেজ ছাত্রী ধর্ষণের পর ওই কলেজ ছাত্রীর ও তার মায়ের মাথা নেড়া করার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে সমালোচিত শ্রমিক লীগ নেতা তুফান। সম্প্রতি দুদকের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাগারে থাকা তুফান আবারও তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। সোমবার একটি মামলায় হাজিরা দিতে আদালতে নেওয়া হয় তুফান সরকারকে। হাজিরা শেষে পুলিশ তাকে আদালতের পুরুষ হাজতখানায় না রেখে নারী কাস্টডিতে রেখে দেয়। ওই সময় নারী হাজতখানায় তুফান সরকারের স্ত্রী, তার শাশুড়ি, তার শালিকা আশা ও কোর্টের এক আইনজীবীর সহকারী ছিলেন। তার ভেতরে থাকা অবস্থায় বিষয়টি জানাজানি হলে আদালত চত্বর সরব হয়ে ওঠে। এর এক পর্যায়ে বিকেল 4টার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তুফান সরকারের স্ত্রী, শাশুড়ি ও আইনজীবী সহকারীকে আদালত থেকে পুলিশ গ্রেপ্তার দেখে হেফাজতে নেয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পুলিশের এক এএসআই ও নারী কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। আমি এর ব্যাপারে কোনো কিছু করি নাই, যে আমি কাকে ঢুকানা, কাকে বের করা, এর ভিতর আমি একেবারে তো না। আমি যখন আসছি, আপনারা যখন আসছেন, তখন কিন্তু আমি আর আপনার সব পিছনে আপনার তখন ভিতরে ঢুকছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দায় স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। কিভাবে তারা সেই মহিলা হাজতে ঢুকলো এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করলো, এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। রিপোর্ট দিলে সেই রিপোর্টের সত্যতা যাচাই হলে তারপর তার বিরুদ্ধে আমাদের বিভাগীয় ব্যবস্থা অবশ্যই রুজু হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় হত্যাসহ অন্তত 1 ডজন মামলা হয়েছে শ্রমিক লীগ নেতা তুফান সরকারের বিরুদ্ধে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 100 বছরের ঐতিহ্য রংপুরের শতরঞ্জি শিল্প। নান্দনিকতার জন্য দেশে তো বটেই, বিদেশেও জনপ্রিয় এই কারুপণ্য নানা চড়াই উচ্চাই পেরিয়ে এটি অর্জন করেছে জিআই স্বীকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, এই শিল্প সরকারের বিশেষ পরিকল্পনা পেলে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের পাশাপাশি বাড়ানো সম্ভব বৈদেশিক আয়ও। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুল রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরীর পশ্চিমে ঘাঘট নদীর তীর ঘেঁষা নিজবেদগঞ্জ গ্রাম। এখানে অর্ধশত কারখানায় খটখট শব্দে বোনা হচ্ছে ঐতিহ্যবাহী শতরঞ্জি। গ্রামটি এই শিল্পের উর্বর ভূমি হিসেবে পরিচিত। কালের বিবর্তনে বাংলার মসলিন শিল্প হারিয়ে গেলেও সগর্বে টিকে আছে রংপুরে শতরঞ্জি শিল্প। যন্ত্রের ব্যবহার ছাড়াই কেবল বাঁশ ও রশির মাধ্যমে পাট, সুতা কিংবা গার্মেন্টসের ঝুট দিয়ে হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শতরঞ্জি। বর্তমানে রংপুরের প্রায় 20,000 নারী এই বুনন শিল্পে হয়েছেন স্বনির্ভর। আজকে 20 বছর থেকে আমি এই শতরঞ্জি এখানে কাজ করতেছি। আমাদের এখানে চাহিদা আছে এই পাপোশের বেশি, তারপরে আছে তো লুঙ্গি বানায়, তাঁতিটা আছে, গামছা, এখন গামছা, শাড়ি। এই ডিজাইনটা বানাইতেছি, এটা মনে করো 26 টাকা। এটা 3 দিন লাগে একটা পিস বানাইতে। টাকা মানে আমি ডিপিএসে রাখি, যা পাই বাকিটা সংসারে লাগাই। নান্দনিক নকশা, বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী দাম ও পরিবেশ বান্ধব হওয়ায় বিদেশেও জায়গা করে নিয়েছে এই শিল্প। তবে দক্ষ কারিগরের অভাবসহ আছে নানা প্রতিবন্ধকতা। আমাদের প্রধান সংকট হচ্ছে দক্ষ কারিগর।
দেখা গেল যে সরকারিভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। বিশেষ প্রণোদনা প্যাকেজ এবং কাঁচামালের মানে সহজলভ্যতা করতে, তাহলে আমরা এটা আরো ব্যাপক প্রসার লাভ করতে পারতাম। বিশেষজ্ঞরা বলছেন জিআই স্বীকৃতি পাওয়া শতরঞ্জিকে নিয়ে প্রয়োজন বিশেষ পরিকল্পনা। এতে বাড়বে কর্মসংস্থান ও বৈদেশিক আয়। প্রান্তিক পর্যায়ের মানুষের যে অর্থনীতি, এটাকে সচল করা এই শিল্পের মাধ্যমেই সম্ভব। যার কারণে সরকারের উচিত এই শিল্পের অগ্রগতির জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাদেরকে স্বল্প সুদে ঋণের মাধ্যমে এই শিল্পের কীভাবে অগ্রগতি করা সম্ভব সেই দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া। অভ্যন্তরীণ বাজার ছাড়াও এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 40টিরও বেশি দেশে রপ্তানি হয় রংপুরের আশা জাগানিয়া শতরঞ্জি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ট্রাম্প জেলেন্সকির উত্তপ্ত বৈঠকের জেরে মার্কিন সেনাদের জ্বালানি সরবরাহে বন্ধের ঘোষণা দেয় নরওয়ের কোম্পানি হাল্টবাক বাংকার্স। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায় কোম্পানিটি। যদিও বিতর্ক বাড়তে থাকায় পরে পোস্টটি মুছে ফেলে প্রতিষ্ঠানটি। তবে যুক্তরাষ্ট্রের জন্য জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী। নো ফুয়েল টু আমেরিকানস সামাজিক মাধ্যমে এমন পোস্ট দিয়ে মার্কিন সেনাবাহিনীকে জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দেয় নরওয়ের কোম্পানি হাল্টবাক বাংকার্স। ট্রাম্প জেলেন্সকির বৈঠকের উত্তাপেই এমন সিদ্ধান্ত বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গুনার গ্রান। বৈঠকটিকে ইতিহাসের সবচেয়ে বড় সার্কাস উল্লেখ করা হয় ওই পোস্টে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকেও আখ্যা দেয়া হয় বিশ্বাসঘাতক হিসেবে। হাল্টবাক বাংকার্সের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়লে চড়তে থাকে বিতর্কের পারদ। তোপের মুখে কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলে হাল্টবাক বাংকার্স। তবে পোস্ট মুছলেও সিদ্ধান্তে এখনও অটল বলে জানান গুনার গ্রান। মার্কিন বাহিনীর সঙ্গে তাদের কোনো স্থায়ী চুক্তি না থাকলেও প্রতীকী প্রতিবাদ হিসেবে কোনো জ্বালানি দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। সেই সঙ্গে ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থনের কথাও জানান গুনার। এদিকে বিতর্ক এড়াতে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোরে সান্দভিক সাফ জানিয়ে দিয়েছেন হাল্টবাক বাংকার্সের অবস্থান সরকারি নীতির প্রতিফলন নয়। যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ মিত্র আখ্যা দিয়ে মার্কিন সেনাবাহিনী প্রয়োজনীয় সরবরাহ পাবে বলে নিশ্চিত করেন তিনি। এর আগে শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেন্সকি। মূলত বিতর্কের শুরুটা সেখান থেকেই। বৈঠকে প্রকাশ্যেই ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা দেখাচ্ছেন না জেলেন্সকি। আগুনে ঘি ঢালেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন জেলেন্সকির উচিত ট্রাম্পকে ধন্যবাদ জানানো। রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন শান্তি চুক্তি মেনে না নিলে বিশ্বযুদ্ধের ঝুঁকি ইউক্রেনকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। জার্মানিতে আবারও গাড়ি হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় দুপুরে একটি পথচারীদের ওপর একটি গাড়ির চাপায় অন্তত 2 জন নিহত এবং আরও কয়েকজন আহত হচ্ছেন। ঘটনার পরপরই হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জার্মানি থেকে গাড়ি হামলার বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির মিউনিখে গাড়ি হামলার 3 সপ্তাহ যেতে না যেতেই আবারও গাড়ি সাধারণ মানুষের উপর তুলে দেওয়ার ঘটনা ঘটেছে দেশটির বাডেন-ভিউর্টেনবার্গ অঙ্গরাজ্যের মানহাইমে। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন পথচারী। ঘটনার পরপরই শহর জুড়ে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন গাড়ির চালককে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় জনতা ও মানহাইম পুলিশ জানায় শহরের ফ্রেডরিশ রিং সড়ক হয়ে হাউপ্ট আইনকাউফস্ট্রাসে বা সড়কের প্যারাডে প্লাসে থাকা সাধারণ পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেয়। এতে চাপা পড়েন অনেকে, গুরুতর আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অঙ্গরাজ্যটির মিনিস্টার প্রেসিডেন্ট টমাস ট্রেবল জানান হামলায় জড়িত সন্দেহভাজন একজনকে গ্রেফতার করার পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে। অভিযুক্ত 40 বছর বয়সী জার্মান নাগরিক, প্রতিবেশী অঙ্গরাজ্য রাইনল্যান্ড ফালসের অধিবাসীও বলে জানান তারা। গ্রেফতারের পর আহত অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ও দেশটির নতুন নির্বাচিত সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জ। সাম্প্রতিক সময়ে জার্মানি জুড়ে অতর্কিতে হামলার ঘটনা বেড়েছে অনেকখানি। এসব হামলার ঘটনায় হতাহতের সংখ্যাও কম নয়। আর কত নিরপরাধ ও নিরীহ মানুষের প্রাণ গেলে এদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনীতিকরা সত্যিকার অর্থে কার্যকরী পদক্ষেপ নেবে, এমন প্রশ্ন জার্মানির সাধারণ নাগরিকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চীনের ইউনান শহরের বাহারি জাতের ফুল শক্ত অবস্থান করে নিয়েছে বিশ্ববাজারে। প্রতি সপ্তাহে 6 থেকে 10 টন ফুল বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এতে লাভবান হচ্ছেন বহু মানুষ।
বাগানের সতেজ সদ্য ফোটা ফুল বাছাই করে প্রস্তুত করা হবে বাজারজাতকরণের জন্য। নানা রঙের ফুলের সমারোহের দেখা মিলল ফ্যাক্টরিতে। প্যাকেটজাত করার মাধ্যমে বিক্রি করা হবে দেশে ও দেশের বাইরে। চীনের ইউনান প্রদেশের ফুল জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্ববাজারে, যা উন্নত চাষ প্রণালী, পরিবহন ব্যবস্থা ও অংশীদারিত্বের ফলে সম্ভব হয়েছে। ফুলের রাজ্য হিসেবে পরিচিত ইউনান চীনের বৃহত্তম ফুল উৎপাদনকারী অঞ্চল। স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এখানকার ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এখানকার সতেজ ফুল প্রধানত থাইল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরে রপ্তানি করা হয়। স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা জানান, ফুল নিয়ে তাদের ব্যবসা প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ইউনানের ফুল প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রয় করা হয়। আমরা প্রতি মাসে থাইল্যান্ডে প্রায় 20 ট্রাক ফুল পাঠাই। তবে চলমান উৎসবের বিশেষ মৌসুমে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 40 ট্রাকে। প্রতিটি ট্রাকে আনুমানিক 4 লাখ ফুলের ডালা থাকে। বর্তমানে প্রতি সপ্তাহে 6 থেকে 10 টন ফুল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সক্রিয় বাজার সম্প্রসারণ ও কার্যকর সরবরাহ ব্যবস্থার কারণে বিশ্ববাজারে শক্ত অবস্থান করে নিয়েছে ইউনানের ফুল ব্যবসায়ীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ঝলমলে আলোকসজ্জা এবং ঐতিহ্যের আবহে কাতারের রাজধানী দোহার রমজান এক অনন্য উৎসব। আলোকিত শোক ওয়াকিফ থেকে শুরু করে ইফতার কামানের গর্জন সবকিছুই তুলে ধরে রমজান উপলক্ষে দোহার ঐতিহ্যবাহী রীতিনীতিকে। তবে উৎসবের আমেজের মাঝেও বাসিন্দারা প্রার্থনা করেছেন যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসী এবং গোটা মুসলিম বিশ্বের জন্য। স্নিগ্ধ আলোয় ঝলমল করছে কাতারের দোহার রাস্তাঘাট। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাজানো হয়েছে পুরো শহর। সন্ধ্যা নামতেই পুরান দোহা বন্দরে গর্জে ওঠে ইফতারের কামান। কাতারের সশস্ত্র বাহিনীর সদস্যরা ঐতিহ্যবাহী এই রীতি মেনে ঘোষণা দেন রোজা ভাঙার সময়ে। খাবার বিতরণ করা হয় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে। দোহার ঐতিহ্যবাহী স্থান শোক ওয়াকিফ রমজান উপলক্ষে পরিণত হয়েছে উৎসবের প্রাণকেন্দ্রে। খোলা বাজার, রঙিন বাতি, বাচ্চাদের জন্য ঝলমলে বেলুন, সব মিলিয়ে অন্যরকম স্নিগ্ধতায় ভরে উঠেছে স্থানটি। শোক ওয়াকিফে রমজানের পরিবেশ সত্যিই অসাধারণ। ঠান্ডা আবহাওয়ার কারণে অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ এই বছরটি অনেক ভালো কাটবে। এত আনন্দের মাঝেও বাসিন্দারা প্রার্থনা করছেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য। বাসিন্দারা জানান, যুদ্ধবিরতির খবরে স্বস্তি মিললেও ক্ষত এখনো গভীর। আমরা আশা করি আরব বিশ্বে শান্তি আসবে। ইনশাআল্লাহ গাজার মানুষ মুক্তি পাবে এবং এই রমজানে বিজয় অর্জন করবে। রমজানের নানা আয়োজনের ব্যস্ততার মধ্যেও গাজাবাসীর জন্য দোহার বাসিন্দাদের প্রার্থনার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে রমজান শুধু সংযমের মাস নয়, এটি শান্তি ও সংহতির বার্তাও বয়ে আনে। কাকুলি আখতার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে শোধ তুলতে মরিয়া ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও ফাইনালের টিকিট পাওয়ার আশা অজিতের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে বলে কয়ে তাদের মাটিতে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ওই আঘাতে ইন্ডিয়ানদের হৃদয়ে এখনও চলছে রক্তক্ষরণ। আসর জুড়ে অপরাজিত ভারত শিরোপার মঞ্চে চোখ করেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন পর্যন্ত ম্যাচ হারেনি রোহিত কোহলিরা। আবারও সামনে মাইটি অজিস, মঞ্চটা সেমিফাইনাল। তবে সিনারিও একেবারে আলাদা। কন্ডিশনের বিরাট সুবিধা পাচ্ছে ভারত। কেবল এক ভেন্যুতে খেলায় অভ্যস্ত হয়ে গেছে উইকেটের আচরণের সঙ্গে। গেম প্ল্যান হচ্ছে নিখুঁত, ভ্রমণ ক্লান্তি নেই, দল একদম তরতাজা। লাক্সারিয়াস সিটিতে খোশ মেজাজে মেন ইন ব্লু। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়ে উঠেছে তাদের হোম ভেন্যু। সবকিছু আয়ত্তের মধ্যে থাকায় বাড়তি অনুশীলনের দরকার হচ্ছে না। 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মাত্র একদিন অনুশীলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগের দিনটাও কাটিয়েছে বিশ্রামে। তবে অস্ট্রেলিয়া দলের দম ফেলার ফুরসত নেই। ভারতীয়দের মতো আরাম আয়েশে সময় কাটাতে পারছে না তারা। সেমিফাইনালের প্রতিপক্ষ তারিখ চূড়ান্ত হওয়ার আগেই পাকিস্তান থেকে আমিরাতে ট্রাভেল করতে হয়েছে তাদের। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আবার পাকিস্তানে ফিরে যেতে হতো তাদের। সেটা করতে হচ্ছে না, হাফ ছেড়ে বেঁচেছে অজিরা।
হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন দীর্ঘ প্র্যাকটিস সেশনে গেম প্ল্যান আর 11 সাজানোর চেষ্টা করেছেন কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। তার স্কোয়াডে শনির দশা। কামিন্স, স্টার্ক, হ্যাজলুড, মার্শরা নেই আগেই। সেমির আগে ইনজুরিতে ছিটকে গেছেন ম্যাথিউ শর্ট। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে কুপার কনোলিকে। দুবাইয়ের পিচের হিসেবে এই লেফট আর্ম স্পিন অলরাউন্ডারের খেলার বড়সড় সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে জশ ইংলিশকে। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ভারত। সেক্ষেত্রে দুবাইয়ের স্লো পিচে কুলদীপ, বরুণ, জাদেজা, অক্ষর 4 স্পিনারকে সামলানোটা বেশ চ্যালেঞ্জিং হবে স্মিথের দলের জন্য। তবে ইন্ডিয়ানদের মাথা ব্যথার বড় কারণ হেড ও ম্যাক্সওয়েল। মেন ইন ব্লুর বিপক্ষে সবসময়ই দুর্দান্ত এ দুই বিধ্বংসী ব্যাটার। 2011-র পর ওয়ানডে ফরম্যাটের আইসিসি ইভেন্টে 4 ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত, যার মধ্যে বড় 2 ম্যাচ অর্থাৎ 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং 23 বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। মনে যন্ত্রণা নিয়ে সেই হিসেব মাথায় রাখছে 100 কোটি ইন্ডিয়ান। নিশ্চয়ই ব্লকবাস্টার এই ম্যাচে উপচে পড়া ভিড় থাকবে এই স্পোর্টস সিটিতে। দুবাই থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের অভাব টের পাওয়া গেছে স্পষ্টভাবে। ভারতের সাবেক ক্রিকেটার শান্তা কুমারান শ্রীশান্তের মতে এখনও টাইগারদের ম্যাচ জয়ের নায়ক হওয়ার সামর্থ্য আছে সাকিবের। টাইগার পেস ডিপার্টমেন্টেরও প্রশংসা করেন তিনি। বাংলাদেশের কোচ প্রসঙ্গে বলতে গিয়ে ভুল করে আফগানিস্তানের হেড কোচকে প্রশংসায় ভাসান সাবেক ভারতীয় পেসার। পরে শুধরে দিলে সৌজন্য দেখিয়ে বলেন সিমন্সের অধীনে বাংলাদেশও ভালো করছে। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীশান্তকে দেখে ভক্তদের ভিড়। ফিক্সিং সহ নানা বিতর্কে জর্জরিত সাবেক ভারতীয় পেসারের জনপ্রিয়তা আছে এখনো। খেলোয়াড়ি ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে তার বোলিং পারফরমেন্স ছিল আলোচিত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিয়ে শ্রীশান্তের ভবিষ্যৎবাণী অজিদের উড়িয়ে দেবে ইন্ডিয়া। Australia is just another team and we have defeated Australia so many times. Even I was a part of 2007 World Cup. দল ভালো করলে বড় গলায় কথা মানায়, তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা উল্টো। যে দল এক ম্যাচও জিততে পারেনি তারাই শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়েছিল। বিশ্ব ক্রিকেটে হাসির পাত্র হয়ে ওঠা দলটাকে নিয়ে সম্ভবত খুব একটা ভাবেও না অন্যরা। সুনীল গাভাস্কারের কাছে অফ এয়ারে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে মস্করা করে বলেছিলেন কংগ্রাচুলেশনস। আর শ্রীশান্ত দলের হেড কোচের নাম আফগানিস্তানের কোচের সঙ্গে মিলিয়ে ফেললেন। Jonathan Trott makes, the coach makes, the players should follow and I'm sure Bangladesh is in good hands. আফগানরা যেভাবে খেলছে তাতে ট্রট বাহবা পাবেনি। ইংলিশ কোচের প্ল্যান মাঠে এক্সিকিউট করছেন ক্রিকেটাররা, দায়িত্বশীল পারফরমেন্স উপহার দিচ্ছেন অভিজ্ঞরা। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। মুশফিক ফর্মে নেই অনেকদিন, গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে না পারায় সমালোচিত মাহমুদুল্লাহ। সিনিয়রদের ন্যাশনাল টিমে ক্যারি করার যৌক্তিকতা প্রসঙ্গে প্রশ্ন করলে সবকিছু কোচ, টিম ম্যানেজমেন্টের প্ল্যান বলে এড়িয়ে যান শ্রীশান্ত। তবে সাকিব আল হাসানকে নিয়ে আলাদা উত্তর তার। আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন শ্রীশান্ত। সে সময় দলটার অধিনায়ক ছিলেন সাকিব। বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান র্যাঙ্কিং এর শীর্ষে ছিল দীর্ঘ সময়। আবার যদি সে খেলার সুযোগ পায় বাংলাদেশকে আরো অনেক ম্যাচ জেতাবে। গেল কয়েক বছরে তাসকিন, নাহিদ রানা, মোস্তাফিজদের নিয়ে গড়া টাইগার পেস ইউনিটেরও প্রশংসা করেন এক্স ইন্ডিয়ান ফাস্ট বোলার। তারা অনেক ভালো করছে। ভারত বাদে অন্য দলের বিপক্ষে সবসময় ভালো করুক, এই শুভকামনা রইল। শ্রীশান্তের মতো অনেকে সম্প্রতি বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই সাদামাটা ছিল তাদের পারফরমেন্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দেশের ক্রিকেট প্রসঙ্গ। নিজেদের প্রমাণ করেই 2027 ওয়ানডে বিশ্বকাপের বিবেচনায় আসতে হবে মুশফিক মাহমুদুল্লাহকে। তবে সেই পর্যন্ত 2 সিনিয়র ক্রিকেটারকে বিসিবি টানবে কিনা সে ব্যাপারে আরও আলোচনা করতে হবে বলে জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরমেন্স প্রত্যাশা পূরণ না করলেও কোচিং স্টাফদের উপর সন্তুষ্ট বিসিবি। বাড়ছে ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি। অনুমোদন পেয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও। এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। I think they have to prove কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, it's not going to be very easy.
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া বাংলাদেশ বৃষ্টির কল্যাণে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা আসরের 2 সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স। গুঞ্জন ছিল এটাই তাদের শেষ মেগা আসর, তবে তাদের পক্ষ থেকে আসেনি কোনো বার্তা। এবার বিসিবি তাদের সঙ্গে বসবে আলোচনায়। আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশন তো অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কী আছে, ওদের নিজস্ব ফরম্যাট নিয়ে সেটা নিয়ে আলাপ, এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না। সরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও ফিল সিমন্সের ওপর বেজায় খুশি বিসিবি। স্পিন কোচ মুশতাক আহমেদ ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও দিয়েছেন বোর্ডের আস্থার প্রতিদান। 2027 সাল পর্যন্ত বাড়তে যাচ্ছে তাদের চুক্তির মেয়াদ। সঙ্গে ভালো মানের ফিল্ডিং কোচের সন্ধানে বিসিবি। আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব। ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। বিসিবির 18তম সভায় নির্মাণাধীন 1000 কোটি টাকার শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়েও সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুর পর পরিবর্তন হয়েছে এই স্টেডিয়ামের নামও। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। অনুমোদন হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা। যদিও কিছু পরিবর্তন আনায় আপাতত নাম প্রকাশ করেনি বোর্ড। ক্রিকেটারদের ম্যাচ ফি, বেতন দুটোই বেড়েছে নতুন চুক্তিতে। বিশেষ করে টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটাররা পাবেন বেশি বেতন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফাইনালের 1 মাস পার হলেও পারিশ্রমিকের অর্ধেক অর্থ বুঝে পাননি পেসার শরীফুল ইসলাম। দিনের পর দিন তাকে নানা অজুহাতে ঘোরাচ্ছেন চিটাগং কিংসের স্বত্বাধিকার সামির কাদের। শরীফুলের মতো ভুক্তভোগী রয়েছেন আরও অনেকে। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। নামমাত্র প্রতিবেদনে রাখাই হয়নি চিটাগং কিংসের অনিয়ম। প্লে অফে রেকর্ড গড়া বোলিং কিংবা ফাইনালের 4 উইকেট, সবশেষ বিপিএলে এমন পারফরমেন্সের পরেও নিজের পাওনা টাকা বুঝে পাচ্ছেন না শরীফুল ইসলাম। নানান অজুহাতে চিটাগং কিংসের স্বত্বাধিকারী তাকে ঘোরাচ্ছেন 1 মাসেরও বেশি। সেমিফাইনালের সময় তারা বলছিল যে আমাকে পেমেন্ট দিবে, বলছে ফাইনাল খেলে আসো, তারপরে খেলে গেলাম। তারপরে অনেকবার বলা হয়েছে যে অনেকগুলো ডেট দিয়েছিল, কল করেছি, তো মাঝখানে উনি অসুস্থ হয়ে গেছেন। তারপরে উনি বললেন, কালকে উনি আমাকে কল দিয়েছিলেন, বলছেন যে পেমেন্ট বিসিবি দিয়ে দিবে। তো বিসিবিতে মনে হয় যেটা কন্টাক্টে থাকে সেটা দেবে, বাদ বাকিটা এখন সামির ভাই বলছে যে দিবে, দেখা যাক এখন কি করে। শরীফুলের অভিযোগ খতিয়ে দেখতে যোগাযোগ করা হয় কিংস কর্তৃপক্ষের সঙ্গে। বকেয়া রাখার কথা স্বীকার করেছেন ফ্রাঞ্চাইজি মালিক, দায় চাপালেন বিসিবির ওপর। আমাকে অনেক আগে বলেছিল যে মাসখানিক লাগবে তাদের মিটিং টিটিং বোর্ডের এগুলো সব ঠিক করে। পরশুদিন বোর্ড প্রেসিডেন্টের আলাপ হয়েছে, তখন উনি বলেছে যে এই প্লেয়ারদের এগুলো দিয়ে দাও, আমরা ওগুলো সব সেটেল করে বাকি যা থাকবে দিয়ে দাও। তখন আমি এমনি মৌখিকভাবে একটা হিসাব বলেছি, আমার লোকাল প্লেয়ার আছেই হয়তো এরকম 60-70 লাখ টাকা বাকি দিয়ে থাকে আর কি। পুরো টাকা তো দূরের কথা, অনেকেই খেলেছেন পারিশ্রমিক ছাড়া। খেলোয়াড় ছাড়াও চিটাগংয়ের এমন প্রতারণার শিকার কোচিং স্টাফ, নেট বোলার, এমনকি দূত হিসেবে আসা পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদি। এত সব অনিয়মে দায় আছে বিসিবির, দায় এড়াতে পারবে না ক্রীড়া পরিষদও। গত 30 জানুয়ারি পারিশ্রমিক ইস্যু সমাধান নিয়ে আশ্বাস দিলেও ক্রীড়া উপদেষ্টার সেসব নির্দেশনার কিছুই বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। সত্যানুসন্ধান কমিটি গঠন করে কারণ অনুসন্ধানের সময় দেয়া হয় 7 দিন, তবে সে রিপোর্ট জমা হয় 14 দিন পরে। যদিও সে প্রতিবেদনে নেই চিটাগং কিংসের নাম। পারিশ্রমিক ইস্যু সমাধানের মতো ফিক্সিং ইস্যু নিয়েও করা হয়েছিল একটি তদন্ত কমিটি, তবে একইভাবে এখানেও নেই কোনো অগ্রগতি। আই ওয়াশের নামে এসব কমিটি গঠনের নজির নতুন কিছু নয় এই দেশে। যা দেখা গিয়েছিল পাপনের সময়ে ধারাবাহিকতা ঠিকই ধরে রাখল ফারুক আহমেদের বোর্ডও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতাকর্মীরা। সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে।
24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আজকে প্রথম কর্মসূচি শুরু করলো। তাদের 28 ফেব্রুয়ারি নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এরপরে আজকেই প্রথম কর্মসূচি শুরু হলো সেটি জাতীয় স্মৃতিসৌধ থেকে, অর্থাৎ 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা দেখেছি সকাল থেকে একেবারেই ভোর থেকেই আশেপাশে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন জাতীয় স্মৃতিসৌধে। বিশেষ করে যারা 24-এর গণ অভ্যুত্থানে এই এলাকায় সাভার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে রাজপথে ছিলেন তারা এসেছেন। ঢাকা থেকেও অনেকে এসেছেন গাড়িতে করে ব্যক্তিগতভাবে, এবং জাতীয় নাগরিক পার্টি দলীয়ভাবেও অনেক নেতাকর্মী এসেছেন। আমরা আজকের এই কর্মসূচিতে আহ্বায়ক অর্থাৎ তথ্য উপদেষ্টার পদ ছেড়ে আহ্বায়কের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি যে নেতাকর্মী রয়েছেন তারা প্রবেশ করেছেন। আমরা দেখছি যে শ্রদ্ধা জানানোর জন্য যে ফুল সেটি নিয়ে এগিয়ে আসছেন অনেকের পেছনে সহযোগে অনেকে আসছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যেটি আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে, সে আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা যেমন রয়েছেন, এর বাইরে অন্যান্য সমর্থক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সঙ্গে ছিলেন, এরকম অনেকেই কিন্তু আসলে আজকে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন এই প্রথম কার্যক্রমে। এবং এরপরেই রায়ের বাজারে 24-এ গণ অভ্যুত্থানের শহীদদেরকে তাদের যে কবর মোনাজাত করা হবে, জিয়ারত করা হবে, এর মধ্য দিয়ে আজকের মধ্য দিয়ে আসলে এই কার্যক্রম সেটি শুরু হচ্ছে। নেতাকর্মীরা যারা বলছেন যে 71 এবং 24 যে মেলবন্ধন, তারা বলছেন যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে 71-এ যারা জীবন দিয়েছেন, বাংলাদেশকে স্বাধীন করেছে ভাষা, এটি মার্চ মাস স্বাধীনতার মাস, এবং এই মাসে তারা আসলে বলছেন যে তাদেরকে তারা স্মরণ করছেন আকাঙ্ক্ষা সেটি, এবং একই সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন, রাজপথে ছিলেন, তাদের যে আকাঙ্ক্ষা, এই দুটি আসলে বাস্তবায়ন করবে তারা। এই দুটি একসঙ্গে তারা বলছেন যে বাংলাদেশের জন্য আগামী দিনে যাতে করে বাংলাদেশ এগিয়ে যায়, কোনো ধরনের অগণতান্ত্রিক সরকার যাতে বাংলাদেশে আর না আসতে পারে, কোনো স্বৈরশাসন যাতে করে বাংলাদেশে আসলে মানুষের কণ্ঠরোধ করতে না পারে, সেই বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চান। তারা বলছেন যে তরুণদের জন্য এটি আসলে সুযোগ। আমরা দেখছি যে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মী রয়েছেন তারা একেবারে যে মূল বেদি জাতীয় স্মৃতিসৌধর সেটির সামনে রয়েছেন। এখানে ভালোবাসার ফুল তারা নিবেদন করবেন শহীদের চরণে। মুক্তিযুদ্ধের যারা আসলে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যারা আসলে জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, এবং একই সঙ্গে এর মধ্য দিয়ে তারা বলছেন যে বাংলাদেশ যাতে করে আর পথ না হারায়, আর কোনো স্বাধীনতা শৃঙ্খলা আবদ্ধ না হয়, সে শপথ আসলে আজকে যে নেতাকর্মী রয়েছেন তারা নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ মানুষ যারা এই প্রথম যে কর্মসূচি যাতে নাগরিক পার্টি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর গতকালকে আজকের এই কর্মসূচি ঘোষণা করা হয়, এবং আজকে যেহেতু রমজান মাস চলছে, সেহরির পরপরই অনেকেই এই জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা বলছেন যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চান, নতুন রাজনৈতিক দল গঠন দিয়ে তাদের যে ইচ্ছা, 24-এর যে আকাঙ্ক্ষা, সেটি তারা বাস্তবায়ন করবেন। আমরা দেখছি একেবারে সামনের সারিতে অনেক যারা আসলে এই জাতীয় নাগরিক পার্টির দায়িত্বে রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলামকে আমরা দেখছি, সদস্য সচিব আখতার হোসেনকে আমরা দেখছি, আমরা দুই যে মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ তাদেরকে দেখছি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদকে আমরা দেখছি। এর বাইরেও বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে ছিলেন, অনেকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বে ছিলেন। তারা আসলে এখন সেই জায়গা থেকে পদত্যাগ করে তারা জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব নিয়েছেন, এবং তারা বলছেন যে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, বাংলাদেশ যাতে করে মাথা উঁচু করে দাঁড়ায়, কোনো ধরনের বিদেশি
আগ্রাসনে যাতে করে মাথা নত না করে সেই বাংলাদেশ বিনির্মাণ আসলে তারা করতে চান এবং লক্ষ্যেই আজকে জাতীয় নাগরিক পার্টির এই প্রথম কর্মসূচিতে নেতাকর্মীরা বলছেন যে জাতীয় স্মৃতিসৌধ তারা এসে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আসলে এই জাতির যে ত্যাগ তিতিক্ষা রয়েছেন, বীর সেনানী রয়েছে যারা যুগে যুগে জীবন দেওয়ার মধ্য দিয়ে, রক্ত দেওয়ার মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে করিয়েছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান, প্রতিটি সময়ই আসলে যারা আসলে রক্ত দিয়ে জীবন দিয়েছেন তাদের সেই পথ অনুসরণ করে আসলে তারা এগিয়ে যাবেন সেই প্রত্যাশা তারা করছেন। একটু পরে আসলে এই শ্রদ্ধা নিবেদন হবে, এরপরে রায়ের বাজারে কবর জিয়ারত করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সরাসরি যুক্ত ছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।